হুটহাট শব্দে ঘুম ভেঙে গেল। কয়েক মুহূর্ত সে নিঃশ্বাস নিতে পারল না, দম আটকে এলো। হঠাৎ ঘুম ভেঙে গেলে রহিমার এরকম হয়। আজ একটু বাড়াবাড়ি হলো। তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ, ঘামে সর্বাঙ্গ ভিজে যাচ্ছে। রহিমা ভয় পেয়ে ভাঙা গলায় ডাকল, মজিদ মিয়া, ও মজিদ মিয়া। মজিদ শেষ প্রান্তে থাকে, এত দূরে গলার আওয়াজ পৌঁছানোর কথা নয়। তবু রহিমার মনে হলো মজিদ বিছানা ছেড়ে উঠেছে, দরজা খুলছে শব্দ করে। এই আবার যেন কাশল। রহিমা চিকন সুরে দ্বিতীয়বার ডাকল, ও মজিদ মিয়া, ও মজিদ। কিন্তু কেউ এলো না। মজিদ তাহলে শুনতে পায়নি? চোখে পানি এসে গেল রহিমার। হাঁপাতে হাঁপাতে আরও কিছুক্ষণ অপেক্ষা করবার পর একসময় হঠাৎ করে ব্যথাটা মরে গেল, নিঃশ্বাস স্বাভাবিক হয়ে এলো। একটু আগেই যে মরে যাবার মতো অনুভূতি হয়েছে তাও পর্যন্ত মনে রইল না। নিঃশব্দে খাট থেকে নেমে এলো রহিমা, বালিশের নিচে থেকে দিয়াশলাই দিয়ে হারিকেন ধরালো। খুব আস্তে, অনেকটা সময় নিয়ে দরজার খিল খুলল। রাতের বেলা ঝনঝন করে দরজা খুললে মজিদ বিরক্ত হয়। বাইরে বেশ শীত, ঠান্ডা বাতাস বইছে। কার্তিক মাসের শুরুতেই শীত নেমে এসেছে এবার। বাঁ হাতে হারিকেন উঁচু করে ধরে পা টিপে টিপে মজিদের ঘরের পাশে এসে দাঁড়ালো রহিমা। জানালা দিয়ে উঁকি দিয়ে দেখে মজিদ এখনও জেগে, বুকের নিচে বালিশ দিয়ে উবু হয়ে শুয়ে বই পড়ছে। ঘরের মেঝেতে আধ খাওয়া সিগারেটের আস্তরণ, কটু গন্ধ আসছে সিগারেটের। রহিমা কোনো সাড়া শব্দ করল না, চুপচাপ জানালার পাশে দাঁড়িয়ে শীতে কাঁপতে লাগলো। রহিমা ভেবে পায় না এত রাত জেগে কী পড়ে ছেলেটা। পরীক্ষার পড়া তো কবেই শেষ হয়েছে। রহিমা অনেকক্ষণ হারিকেন হাতে দাঁড়িয়ে থাকলো। দাঁড়িয়ে থাকতে থাকতে তার যখন ঝিমুনি এসে গেল তখন মৃদু গলায় ডাকলো, ও মজিদ মিয়া। মজিদ বই থেকে মুখ না তুলেই বলল, ঠিক করে ডাকো মা, কি সবসময় মিয়া মিয়া করো। রহিমা একটু অপ্রস্তুত হলো। মজিদকে মজিদ মিয়া ডাকলে সে রাগ করে, কিন্তু রহিমার একটুও মনে থাকে না। রহিমা বলল, শুয়ে পড় মজিদ, তুমিও ঘুমাও গে, ঘ্যান ঘ্যান করো না। রহিমা মৃদু গলায় বলল, জানালা বন্ধ করে দেই, ঠান্ডা বাতাস। মজিদ সে কথার জবাব দিল না, বইয়ের পাতা উল্টাতে লাগলো। রহিমা তবুও দাঁড়িয়ে রইল, তার ঘুমোতে ইচ্ছে করছিল না। কে জানে, আবার হয়তো ঘুম ভেঙে যাবে, দম বন্ধ হয়ে যাবার কষ্টটা নতুন করে শুরু হবে। মজিদ রাগী গলায় বলল, যাও না মা, দাঁড়িয়ে থেকো না। রহিমা জানালার পাশ থেকে সরে এলো। মজিদকে তার ভয় করে, অথচ জন্মের সময় সে এতটুকুন ছিল। রাত দিন টেয়ে টেয়ে করে কাঁদত। মজিদের বাবা বলতো, এই ছেলে বাঁচবে না গো, এর বেশি মায়া করলে কষ্ট পাবে। ছি 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 ছি, কী অলক্ষণের কথা, বাপ হয়ে কি ওরকম বলে? লোকটার ধারায় এমন, কথার কোনো মা বাপ নাই। রহিমা এসে শুয়ে পড়ল। ঘুমোতে তার ভালো লাগে না, তাই ঘুম তাড়াতে নানা কথা ভাবে। রাত জেগে ভাববার মতো ঘটনা তার বেশি নেই। ঘুরে ফিরে প্রতি রাতে একই কথা সে ভাবে। সে যেন একা একা একটি সাজানো ঘরে বসে আছে, হইচই হচ্ছে খুব, মনটা বেশি ভালো নেই, ভয় ভয় করছে এবং একটু কান্নাও পাচ্ছে তার। এমন সময় বড় ভাবি মজিদের বাবাকে নিয়ে ঘরে ঢুকেই বলল, নাও তোমার জিনিস, এখন দুজনে মিলে ভাবসাব করো। এই বলে বাইরে থেকে খুট করে দরজা বন্ধ করে দিলেন। নতুন করে শাড়ি পরে জড়সড় হয়ে বসে আছে রহিমা। লজ্জায় চোখ তুলে তাকাতে পারছে না, কি বলবে তাও ভেবে পাচ্ছে না। এমন সময় কি কাণ্ডটাই না হলো, কথা নেই বার্তা নেই, হড়মড় করে লোকটা বমি করে বিছানা ভাসিয়ে ফেলল। লাজ লজ্জার মাথা খেয়ে রহিমা তাকে এসে ধরল। ভাবতে ভাবতে চোখ ভিজে ওঠে, আহা, নতুন বউয়ের সামনে কি লজ্জাটাই না পেয়েছিল লোকটা। কতদিনকার কথা, অথচ মনে হয় এই তো সেদিন। অনেকক্ষণ শুয়ে থেকে রহিমা উঠে বসলো, পানের বাটা থেকে পান বের করলো, সুপরি কাটলো কুচি কুচি করে। পান মুখে দিয়ে আগের মতো চুপি চুপি মজিদের জানালায় উকি দিল। না, এখনও ঘুমায়নি। রহিমা মজিদের কোনো ব্যাপারই বুঝতে পারে না। লেখাপড়া না জানা মূর্খ বাপমার ছেলে যদি বৃত্তি তৃত্তি পেয়ে পাশ করতে করতে এমএ পাশ করে ফেলে, তাহলে সে দুর্বোধ্য হয়ে ওঠে। একসময় মজিদের চোখ গিয়ে পড়ে জানালায়। এ কি মা, এখনও গুড়গুড় করছো, ঘুমাও নাই কেন? যাই বাবা যাই। রহিমার নিজেকে খুব অসহায় মনে হলো। বারান্দায় এসে বসে রইল একা একা। আধখানা চাঁদ উঠেছে, চাঁদের আলোয় আবছাভাবে সব কিছু নজরে পড়ে। রাতের বেলা একলা লাগে তার, বুকের মধ্যে হু হু করে। দিনের বেলাটা এতটা খারাপ লাগে না, ঘরের কত কাজকর্ম আছে, কাজের লোক নেই, তাকেই সব করতে হয়। সময়টা বেশ কেটে যায়। বাসার কাছেই মাইকের দোকান আছে একটা, তারা সারাদিনই কোনো না কোনো গানের শিকিখানা, কোনো গানের আধা আধি বাজায়, বেশ লাগে।
মজিদের বাবারও গান ভালো লাগতো। একবার গান শুনিয়ে চেঁচিয়ে বলেছে, ফার্স্ট ক্লাস, ফার্স্ট ক্লাস। মজিদের বাপ লোকটা আমোদ আহ্লাদের বড় কাঙাল ছিল। বদনসিব লোক। আমোদ আহ্লাদ তার ভাগ্যে নেই। কোনোদিন হয়তো জামা টামা পরে খুশি হয়ে গেছে সিনেমা দেখতে, ফিরে এসেছে মুখ কালো করে, হয় টিকিট পায়নি নয়তো পকেট মার গেছে। কোনো বিয়ের দাওয়াত টাওয়াত পেলে হাসি মুখে গিয়েছে, কিন্তু খেতে পায়নি কিছু। নিজের ছেলেটা যখন লেখাপড়া শেষ করেছে, চাকরি বাকরি করে বাপকে আরাম দেবে, তখনই কথা নেই বার্তা নেই, বিছানায় শুয়েই শেষ। রহিমা রান্নাঘর থেকে বলছে পর্যন্ত, অসময়ে ঘুমাও কেন, চা খাবে, চা দিব? রহিমা সেই মন্দভাগ্য লোকটার কথা ভেবে নিঃশ্বাস ফেলল। এমন খারাপ ভাগ্যের লোক আছে দুনিয়ায়, মরণের সময়ও যার পাশে কেউ রইল না। মজিদের তখন কোনো খোঁজ নেই, কোথায় নাকি গিয়েছে মিটিং করতে। তার বাপকে কাফন পরিয়ে খাটিয়ায় তুলে সবাই যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে হাঁক দিয়েছে, তখন মজিদ নেমেছে রিকশা থেকে। বোকার মতো জিজ্ঞেস করছি, কি হয়েছে? আহা, লোকটা সারা জীবন কি কষ্টটাই না করলো। কি কষ্ট, কি কষ্ট। মেকানিকের আয় আর কয় পয়সা বেতন, বাড়ির জমাজমি যা ছিল বেচে বেচে পড়ার খরচ চলল মজিদের। এত কষ্টের পয়সায় পড়ে আজ মজিদের এই হাল। সন্ধ্যা নামতেই বন্ধুরা আসে, মিটিং বসে ঘরে, ট্রেড ইউনিয়নের, মৎস্য সমবায় সমিতি, হেন তেন। ছি, মজিদের মাথায় কিসের পোকা ঢুকেছিল কে জানে। মজিদের বাপকে রহিমা কত বলেছে, ছেলেকে এসব করতে মানা করো গো, কোনদিন পুলিশে ধরবে তাকে। মজিদের বাপ শুধু বলেছে, বুঝদার বিদ্বান ছেলে, আমি মূর্খ মানুষ, আমি কি বলবো। রহিমা শীত করছিল, সে ঘরের ভিতর চলে গেল। অন্ধকার ঘরে ঢুকতে গিয়ে ধাক্কা লাগলো কিসের সঙ্গে। পিতলের বদনা ঝনঝন করে গড়িয়ে গেল কত দূর। মজিদ ঘুম জড়ানো স্বরে বলল, কে কে? আমি। আর কোনো সারা শব্দ হলো না। রহিমা যখন ভাবছে আবার শুয়ে পড়বে কিনা, তখনই শুনলো মজিদ বেশ শব্দ করে হাসছ। কি কাণ্ড! রহিমা ডাকলো, মজিদ মিয়া। কি? হাসো কেন? এমনি হাসি, ঘুমাও তো, ফ্যাস ফ্যাস করো না। না, মজিদকে রহিমা সত্যি বুঝতে পারে না। শুধু মজিদ নয়, মজিদের বন্ধুদেরও অচেনা লাগে। ঠিক সন্ধেবেলায় তারা আসে, চোখের দৃষ্টি তাদের কেমন কেমন, কথা বলে থেমে থেমে, নিচু গলায় হাসে, ঘন্টার পর ঘন্টা চলে তাদের আলাপ। সিগারেটের ধোঁয়ায় ঘর আচ্ছন্ন হয়ে যায়। পাশেই রইসুদ্দিনের চায়ের স্টল থেকে দফায় দফায় চা আসে। কিসের এত গল্প তাদের? রহিমার দরজার সাথে কান লাগিয়ে শুনতে চেষ্টা করে। না, ইলেকশন হবে না, পরিষ্কার বুঝতে পারছি, কিন্তু না হলে আমাদের করণীয় কী? শেখ সাহেব কী ভাবছেন তা জানা দরকার। শেখ সাহেব আপোষ করবেন, সাফ কথা। সাদেক বেশি বাড়াবাড়ি করছে, একটু কেয়ারফুল না হলে। রহিমার কাছে সমস্ত দুর্বোধ্য মনে হয়, তবু রোজ দরজার সঙ্গে কান লাগিয়ে সে শোনে। আর যদি কোনোদিন শিখা নামের মেয়েটি আসে, তবে তো কোনো কথাই নেই। রহিমা জোকের মতো দরজার সঙ্গে সেটে থাকে। শিখা আসে লম্বা একটি নকশিদার ব্যাগ কাঁধে ঝুলিয়ে, একটুও সাজগোজ করে না, তবু কি সুন্দর লাগে তাকে। সে হাসতে হাসতে দরজায় ধাক্কা দেয়। ভেতর থেকে মজিদ গম্ভীর হয়ে বলে, কে কে? যদিও হাসির শব্দ শুনেই মজিদ বুঝতে পেরেছে কে, তবুও তার এই ঢংটা করা চাই। আমি আমি শিখা। অগ্নিশিখা নাকি? না, আমি প্রদীপ শিখা। বলতে বলতে মেয়েটা হাসিতে ভেঙে পড়ে। দরজা খুলে মজিদ বেরিয়ে আসে। মজিদের চোখ মুখ তখন অন্যরকম মনে হয়। দেখে শুনে রহিমার ভালো লাগে না। কে জানে, শিখাকে হয়তো পছন্দ করে ফেলেছে, হয়তো এই মেয়েটিকে বিয়ে করবে বলে ঠিক করে রেখেছে। অথচ মজিদের বাপ সুতাখালির ওই শ্যামলা মেয়েটির সঙ্গে মজিদের বিয়ে দিবে বলে কি খুশি। টাঙ্গাইলের লালপাল একটা শাড়িও সে দিয়েছে হাসিনা নামের ওই ভালো মানুষ মেয়েটিকে। রহিমা মেয়েটিকে দেখেনি, শুনেছে খুব নরম মেয়ে আর ভীষণ লক্ষ্মী। আহা, মজিদের বাপ বেচারা বিয়েটা দিতে পারল না। আহা, রহিমা কতবার দেখেছে শিখা এলেই মজিদ কেমন অস্থির হয়ে ওঠে, শুধু শুধু হো হো করে হাসে, চায়ের সঙ্গে খাবার আনতে নিজেই উঠে যায়, কথাবার্তা মাঝখানে ফস করে বলে, আজ আর ইলেকশন ফিলেকশন ভালো লাগছে না, আজ অন্য আলাপ করবো। যারা ঘরে থাকে তারা উসখুস করলেও আপত্তি করে না, তখন শোনা যায় হাসির হল্লা। মেয়ে মানুষ এত চেঁচিয়ে কী করে হাসে রহিমা বুঝতে পারে না। শুধু হাসি নয়, গান টানা হয়। শিখা মেয়েটি মাঝে মাঝে গানও গায়, তার জন্য সবাইকে খুব সাধ্য সাধনা করতে হয়, খুব অহংকারী মেয়ে। রহিমা বুঝতে পারে না এত রাত পর্যন্ত মেয়ে মানুষ কী করে আড্ডা দেয়। মজিদের বাপ এইসব দেখেও কোনোদিন কথা বলেনি, শুধু বলেছে, বুঝদার বিদ্বান ছেলে, আমি কি করব। মজিদের বাপ লোকটাও কি কম বুঝদার ছিল? চুপ করে থাকলে কি হবে, দুনিয়ার হাল অবস্থা ঠিক বুঝতো। রহিমার কতবার মনে হয়েছে পড়াশোনা করতে পেলে এই লোকটাও বন্ধুদের সাথে সন্ধ্যাবেলা ইংরেজিতে গল্প করত। নসিবে দেয়নি, ইমানদার লোক বদনসিব হয়। রহিমা আবার বিছানা ছেড়ে উঠল।
বাতি জ্বালালো। একা একা অন্ধকার ঘরে ভালো লাগে না। যুদ্ধের পর তেলের যা দাম হয়েছে, কে আর সারা রাত বাতি জ্বালিয়ে রাখবে। ওই ঘরে মজিদ আবার ঘুমের মধ্যে খুব খুব করে কাশছে, নতুন হিম পড়ছে। রহিমা কতবার বলেছে জানালা বন্ধ করে ঘুমোতে, কিন্তু মজিদ কিছুতেই শুনবে না। বদ্ধ ঘরে নাকি তার দম বন্ধ হয়ে আসে। মজিদের বাপেরও এই বদ অভ্যাস ছিল, মাঘ মাসের শীতেও জানালা খোলা রাখা চাই। একবার তো খোলা জানালা দিয়ে হাত বাড়িয়ে তার শার্ট আর গেঞ্জি নিয়ে গেল। শার্টের পকেটে 6 টাকা ছিল। কি মুশকিল, শেষ পর্যন্ত মজিদের বাপ ছোট এক শার্ট গায়ে দিয়ে কারখানায় গেছে। আহা, একটা শার্টও ছিল না লোকটার। কম বেতনের চাকরি, তার ওপর পয়সা জমানো নেশা। খুব ধুমধাম করে মজিদের বিয়ে দিবে, সেজন্য পয়সাটিও জমিয়ে রাখা। শিখা মেয়েটির সঙ্গে মজিদের পরিচয় না হলে সুতাখালির ওই মেয়েটির সঙ্গে কত আগেই মজিদের বিয়ে হয়ে যেত। আর বিয়ে হলে কেউ কি বউ ফেলে যুদ্ধে যেতেও? কোনো দিনও না। গ্রামের মধ্যে বউ নিয়ে লুকিয়ে থাকতো কিছুদিন, তারপর সব ঠান্ডা হলে ফিরে আসতো সবাই। কিন্তু সেরকম হলো না। শিখা মেয়েটি বাহারি ব্যাগ কাঁধে ঝুলিয়ে আসতেই থাকলো, আর দিন দিন সুন্দর হতে থাকলো মেয়েটা। তখন খুব গণ্ডগোল শুরু হয়েছে। মজিদের ঘরে দিনরাত লোকজনের ভিড়। আগের মতো শিখা মেয়েটির তীক্ষ্ণ হাসি শোনা যায় না। রহিমা বুঝতে পারে খুব খারাপ সময়, দেশের অবস্থা ভালো না। কিন্তু দেশের অবস্থা দিয়ে রহিমা কি করবে? সে শুধু দেখে তার নিজেরই কপাল মন্দ। মন্দ কপাল না হলে কি মজিদ তার বাপকে বলে দেশের অবস্থা খুব খারাপ? কি হয় বোঝা যাচ্ছে না, তোমরা গ্রামে চলে যাও। মজিদের বাপ বলেছে, তুই গেলে আমরা যাব। আরে কি বলো পাগলের মতো, আমি কি করে যাই? আমার কত কাজ এখানে। তোমরা কবে যাবে বলো, আমি সব ব্যবস্থা করে দেই। মজিদের বাপ সে কথার জবাব না দিয়ে ফস করে একটা বিড়ি ধরিয়েছে। আর মজিদ হঠাৎ করে প্রসঙ্গ পাল্টে নিচু গলায় বলছে, শিখাকে বিয়ে করলে তোমাদের আপত্তি নেই তো বাবা? মজিদের বাপ একটু অবাক না হয়ে বলল, কবে বিয়ে? সে দেরি আছে, তোমাদের আপত্তি আছে কিনা তাই বলো। না, আপত্তি কিসের? বিয়েটা সকাল সকাল করে ফেললেই তো ভালো হয়। টাকার জন্য ভাববি না তুই, তোর বিয়ের টাকা আলাদা করে পোস্ট অফিসে জমা আছে। ছেলের বিয়ে দেখে যেতে পারলো না। রহিমা যখন রান্নাঘরে ডাল চাপিয়ে খোঁজ নিতে এসেছে লোকটা চাটা কিছু খাবে কিনা, তখনই জেনেছে সব শেষ, সব আল্লাহর ইচ্ছা। তারপর তো যুদ্ধই শুরু হলো। গ্রামের বাড়িতে রহিমাকে রেখে মজিদ উধাও। কত উড়ো খবর কানে আসে, কোথায় নাকি 100 মুক্তিবাহিনীর ছেলে ধরা পড়েছে, কোথায় নাকি 4 জন মুক্তিবাহিনীর ছেলেকে মিলিটারি পুড়িয়ে মেরেছে। রহিমা শুধু মন্ত্রের মতো বলেছে, মজিদের হায়াত ভিক মাঙ্গিগো মেরেছে। মজিদের হায়াত ভিক মাঙ্গিগো আল্লাহ, তুমি নেকবান। হাসবুনাল্লাহে নিয়ামুল ওয়াকিল, নিয়ামুল মাওলা ওয়া নিয়ামুন নাসির। রহিমার রাতে ঘুম হয় না, জেগে জেগে রাত কাটে। সেই সময়ও অসুখটা হলো। হঠাৎ ঘুম ভাঙলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, তৃষ্ণায় বুক শুকে কাঠ হয়ে যায়। মনে হয় মৃত্যু বুঝি বসেছে বুকের ওপর। যুদ্ধ থেমে গেল। মজিদ ক্রাচে ভর দিয়ে হাসি মুখে একদিন দরজার সামনে এসে ডাকলো, মা, আমি মরি নাই গো, দেখো বেঁচে আছি। অসুখটা তখন খুব বাড়ল রহিমার। ক্রাচের খটখট শব্দ তুলে মজিদ যখন এক পায়ে হেঁটে বেড়ায়, তখন রহিমার বুক ধড়ফড় করে। কি কষ্ট সে মজিদের মতো ভাবতে চেষ্টা করে। একটি স্বাধীনতার কাছে এই ক্ষতি খুব সামান্য। মজিদ বলে না কিছু, কিন্তু রহিমা জানে শিখার বিয়ে হয়ে গিয়েছে। সেই ছেলেটি নিশ্চয়ই মজিদের মতো ক্রাচে ভর দিয়ে হাঁটে না। স্বাধীনতার কাছে এই ক্ষতি খুব সামান্য। রহিমা মজিদের মতো ভাবতে চেষ্টা করে, কিন্তু রহিমা মজিদ নয়। জীবন তার সুবিশাল বাহু রহিমার দিকে প্রসারিত করেনি, কাজেই তার ঘুম আসে না। শেষ রাতে যখন চাঁদ ডুবে গিয়ে নক্ষত্রের আলোয় চারিদিক অন্যরকম হয়, তখন সে চুপি চুপি মজিদের জানালার পাশে এসে দাঁড়ায়, ভাঙা গলায় ডেকে ওঠে, ও মজিদ মিয়া, মজিদ মিয়া। সেই ক্ষীণ কণ্ঠস্বরে মজিদের ঘুম ভাঙে না। অনেক রাত পর্যন্ত পড়াশোনা করবার জন্যই হয়তো শেষ রাতের দিকে তার ঘুম গাঢ় হয়। কলমে হুমায়ুন আহমেদ, ছোট গল্প শ্যামল ছায়া, আর কণ্ঠে শারমিন নাহার। ধন্যবাদ।